হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি জিমিন পড়তে বসেছে। গিয়ে ওর হাতে একটা চকলেট ধরিয়ে দিতেই ও বলে উঠল, কি দরকার? ঘরে আমার পজিশনটা একবার ভাবুন। ক্লাস 7 পড়া বোনটার হাতে একটা চকলেট ধরালেও সে আমার সন্দেহ করে। কিচ্ছু না, তুই মন দিয়ে পড়। জিমিন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রুমে এসে পড়ার টেবিলে বসলাম, কিন্তু কিছুতেই পড়তে পারছি না। একটু পরে জিমিন গুটি গুটি পায়ে উপরে উঠে এলো। কি হয়েছে রে দাদা তোর? কিছু না, তুই গিয়ে পড়তে বস। তুই টেডিকে ভালোবাসিস তাই না দাদা? অবাক হয়ে জিমিনকে বলে উঠলাম। তুই কি করে জানলি? আমি সব জানি। ভালোবাসা খুব কষ্ট দেয়। মানে? ওইসব বুঝবি না, ছাড়। আমার ছোট বোন ভালোবাসা বোঝে, আর আমি কিছু বুঝবো না? এই জিমিন, কেসটা কি রে? আমিও একজনকে ভালোবাসি, কিন্তু সে আমায় রিজেক্ট করে দিয়েছে। তুই মানে ভালোবাসিস? দাদা, এমন ভাব দেখাচ্ছিস যেন আমি এখনো ছোট্ট আছি। আমি চেয়ার থেকে সোজা পড়লাম মেঝেতে। ঠিক ঠিক, আমি এত ছোট হয়ে প্রেম করতে পারলে জিমিন কেন পারবে না? জিমিন, তুই কাকে ভালোবাসিস? পাশের বাড়ির সুগাকে। শয়তান সুগা, তুই পাকামি করে আমায় ধোলা খাইয়েছিস। আমি কিছুই বলিনি, কিন্তু তুই শেষে কিনা আমার বোনের প্রপোজাল রিজেক্ট করেছিস। তোকে তো আমি ছাড়বই না। দাদা, তোর কেসটা কি বল না? আমার ছাড়, তোর কেসটা আগে সেটিং করি, তারপর দেখছি। থাক দাদা, কিছুই করিস না। সুগাকে ওর মতো করে থাকতে দে। এমনিতেই আয়ুদি সুগার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে না। আয়ু আয়ু তো আমায় ভালোবাসে। আমিও তো ওকে রিজেক্ট করেছি। আই হেট ইউ দাদা, আই হেট ইউ। তোর জন্য আয়ুদি কষ্ট পাচ্ছে, আর আয়ুর জন্য সুগা কষ্ট পাচ্ছে, আর সুগার জন্য আমি কষ্ট পাচ্ছি। উফ ভগবান, আমার দোষ কোথায়? জিমিন গড়গড় করে নিচে নেমে গেল। এতক্ষণ আমি ভাবছিলাম এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্টে আমি আছি। এখন তো দেখছি জিমিনটাই বেশি কষ্টে আছে। সারা সন্ধ্যা জুড়ে হিসাব মিলালাম। জিমিন সুগাকে ভালোবাসে, সুগা আয়ুকে ভালোবাসে, আয়ু আমায় ভালোবাসে, আমি তেকে ভালোবাসি। হাই হাই, কেউ আমায় বাঁচাও। সারা রাত ঘুমে ধরল কই। সুগা বিজ্ঞমশাইকে টেট দিতেই হবে। বেটার এত সাহস, আমার বোনকে রিজেক্ট করেছে। বিছানা ছেড়ে সোজা গেলাম ছাদে। সুগার একটা শার্ট ছাদের দড়িতে টাঙানো আছে। আগেই জিমিনের লিপস্টিকটা এনেছিলাম, এবার ঠোঁটে লাগিয়ে লিপস্টিকের দাগটা স্পষ্টভাবে সুগার শার্টে দিয়ে দিলাম। হাসতে হাসতে নিচে নেমে এলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো সুগার মায়ের চিৎকারে। যা চেয়েছিলাম একদম তাই হয়েছে। সুগার শার্টের লিপস্টিকের দাগ নিয়ে সুগার মা পাড়া মাথায় করেছে। এবার বোঝা ঠেলা। কিন্তু রুম থেকে বেরিয়ে শুনলাম সুগার শার্টে না, সুগার বাবার শার্টে লিপস্টিকের ছাপ পাওয়া গেছে। শাড়ি সর্বনাশ। তার মানে কাল আমি উল্টো কাজ করেছি। হায় ভগবান, সত্যি কি কোনো কাজ আমার ধারে ঠিক করে হয় না? নিচে নেমে দেখি জিমিন মুখ গোমড়া করে বসে আছে। কি রে, তোর আবার কি হলো? সুগার বাবার কীর্তি শুনেছিস? ছি ছি, কি করে লোকের সামনে মুখ দেখাবো বলতে পারিস? ইস, সুগা নিশ্চয় খুব কষ্ট পাচ্ছে। জিমিন উঠে যেতেই আমি বসে পড়লাম। হাই হাই, এই তো আর আমার বোন নেই, এই তো একদম পাক্কা গিন্নিদের মতো কথা বলে। দূরছে, বিরক্ত হয়ে ফ্রেশ হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম টিউশন। নিচে নামতেই জেঠিমা বলে উঠল, জাঙ্কুক, কিছু খেয়ে তারপর যা। আচ্ছা ঠিক আছে, কি দেবে দাও তাড়াতাড়ি।
হ্যাঁ রে জাঙ্কু, কদিন ধরে দেখছি খুব গানের রেওয়াজ করছিস। কোনো কম্পিটিশনে নাম দিয়েছিস নাকি? না গো, ভয়েস চেঞ্জ করছি। জেঠিমা খিলখিলিয়ে হেসে উঠল। যা বাবা, ব্যাপারটা কি হলো? কি হলো গো, হাসছো কেন? জেঠিমা হাসি থামালো। আরে পাগল, গলার স্বর পাল্টানোকে ভয়েস চেঞ্জ বলে না। ভয়েস চেঞ্জ হচ্ছে এক ধরনের ইংরেজি গ্রামার, বুঝলি? আমার তো জোরে বিষম লাগলো। কি, আমি এত বোকা? এই জন্যই তো সেদিন আমায় 200টা উঠবোস করিয়েছে। ঠিক আছে, আজ ঘরে ফিরে আবার ভয়েস চেঞ্জ করব। মরকটগুলোকে এই বিষয়ে আর কিছুই বললাম না। যতই হোক, ওদের কমরেড হয়ে এমন গাদার মতো কাজ করেছি শুনে নিশ্চয় খুশি হবে না? অপেক্ষায় বসে রইলাম কখন টিউশন শেষ হবে আর কখন তে আসবে। তখন থেকে বলবো আমি ভয়েস চেঞ্জার মানে জেনে গেছি। টিউশন শেষ হতেই আমি আগে বেরোলাম, কিন্তু তে কোথায়? তে তো আসেইনি। থাক, হয়তো স্কুলে আসবে। বাড়ি গিয়ে তৈরি হয়ে স্কুলে গেলাম। তে তো স্কুলে আসেনি। দূর ছাই, কালকে অমন জবরদস্ত 2টো থাপ্পড় মেরে দিয়ে কোথায় উধাও হয়ে গেল মেয়েটা। আজকাল তো তে স্কুলে না আসলে আমারও স্কুলে আসতে ইচ্ছে করে না। চুপচাপ বসে রইলাম, আর মরকটগুলো বকবক করে কানের পোকা ছাড়িয়ে দিচ্ছে। ওদের আর কি, শুধু বৌদি আর বৌদি। স্কুল থেকে বাড়ি ফিরে ব্যাগটা হাতে নিয়ে মাঠে ছুটছিলাম, কিন্তু রাস্তায় জিমিন আটকালো। কি রে, তোর আবার কি হলো? দাদা চল না, আমায় লাল রঙের কাঁচের চুড়ি কিনে দিবি। কেন রে? পারবো না, রাস্তা ছাড়। জিমিন মুখ ফুলে বলে উঠল। একে তো আমার মনটা প্রেমে ব্যথা পেয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তার উপর তুই এমন করছিস। এই পিচ্ছি মেয়ের এত পাকামো আসে কোথা থেকে? এখন কিনে না দিলে কেঁদে কেঁদে গামলা ভর্তি করবে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। ফেরার পথে জিমিনকে প্রশ্ন করলাম, হ্যাঁ রে জিমিন, লাল চুড়ি দিয়ে কি হবে? সুগার খুব প্রিয় লাল চুড়ি। আমি ওর কথা শুনে পেছন ফিরে তাকাতে গেলাম, কিন্তু আর টাল সামলাতে না পেরে সাইকেল নিয়ে উল্টে গেলাম। ইস, পায়ে জোর লাগা লেগেছে। উঠতে গিয়ে দেখি আমার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে তে। তাকিয়ে দেখি ওদের বাড়ির সামনে খেয়েছি উল্টিটা। জিমিন উঠে পড়েছে, কিন্তু আমি কিছুতেই উঠতে পারছি না। হঠাৎ করে তে আমায় কোলে তুলে নিল, তারপর ওদের ঘরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। হাই হাই, এই মেয়েটার গায়ে এত ক্ষমতা! আমার ওকে কোলে করা উচিত, তার জায়গায় তে আমায় কোলে করছে। পেছন থেকে জিমিন মুস্কি এসে গান গিয়ে উঠলো। তে আমায় সোফায় বসিয়ে কাটা স্থানে মলম লাগিয়ে দিল। তারপর তে নিজের সাইকেলে করে আমাকে বাড়িও পৌঁছে দিল, আর আমার সাইকেলে জিমিন নিজেই এলো। ওই মিনিট 10-এর রাস্তাটা যেন 5 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল। ইস, কত ভালোটাই না লাগছিল। বাড়ি আসতে জেঠিমা টেনে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। এতক্ষণে শান্তি। তবে একটাই চিন্তা, পায়ে যে লাগা লেগেছে তা নিয়ে মনে হয় না কাল স্কুলে টিউশনে যেতে পারবো। রাতে জেঠিমা এসে খাইয়ে দিয়ে গেল। চুপচাপ ঘুমের আশায় শুয়ে রইলাম। ঘুম তো আসছেই না, কি যে বিরক্ত লাগছে। সব দোষ ওই সুগার। না সুগার লাল চুড়ি পছন্দ হতো, না জিমিন ওকে ইমপ্রেস করার জন্য লাল চুড়ি কিনে দেওয়ার বায়না ধরতো, আর না আমি উল্টে খেতাম। সুগারে তোকে আমি ছাড়বো না। আগেরবার তোর জায়গায় তোর বাবা ফেসে গিয়েছিল, কিন্তু এবার আর তা হবে না। ভোরে দেখে ঘুমে ধরলো। ঘুম যখন ভাঙলো তখন বেলা 10টা বাজছে। উঠে বসে দেখি জিমিন মুখ গোমড়া করে বসে আছে। কি রে, কি হলো জিমিন? কিচ্ছু না। তুই স্কুলে যাসনি কেন? তোর পায়ে ব্যথা তো, তাই মা বলেছে যে তোর খেয়াল রাখার জন্য। তাই আজ সুগার সাইকেলে চড়ে স্কুলে যাওয়া হলো না। রাগে আমার মাথাটা গরম হতে শুরু করেছে। সারা দুপুর ঘরে বসে বসে পড়লাম। যা বাবা, তোমাদের বিশ্বাস হলো না তাই তো? আরে সত্যি বলছি, পড়তে বসেছিলাম। কি পড়েছি জানো? ভয়েস চেঞ্জ। বেশ কঠিন, কিন্তু আমি শিখেই ছাড়বো।
তার জন্য আমাকে যা করতে হয় তো করবই, আমি তো শিখবই, এর জন্য অবশ্যই শিখবো। বিকেলের দিকে যেটা হলো সেটার আশা আমি একেবারেই করিনি। তখন পড়ন্ত রোদ সবে জানলা ছুঁয়েছে। আমি খাটে শুয়ে দুর্বোধ্য ভয়েস চেঞ্জের সূত্রগুলো বোঝার চেষ্টা করছি। এমন সময় দরজার সামনে থেকে আওয়াজ ভেসে এলো, আসতে পারি? তাকিয়ে দেখলাম তে। নিজেই নিজেকে চিমটি কাটলাম। না না, স্বপ্ন নয়, সত্যিই তে আমার সামনে দাঁড়িয়ে। উঠতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তে এগিয়ে এসে বসতেই আমি চট করে ইংরেজি গ্রামার বইটা লুকিয়ে ফেললাম। আমি ওকে দেখাতে চাইছি কষ্ট করে ওর জন্য ভয়েস শিখছি। আজ হঠাৎ স্কুলে গেলে না যে? পায়ে খুব ব্যথা নাকি? না না, তেমন কিছু না। মিথ্যে বলে কি লাভ? আর কিছু না বলে চুপ করে গেলাম। দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর তে ওর ব্যাগটা কাঁধে তুলে নিয়ে উঠে দাঁড়ালো। ওকে, গেট ওয়েল সুন, বাই। যা বাবা, আবার কিসব ইংরেজি বলে চলে গেল। এরকম মেয়ের পাল্লায় পড়লাম রে আমি। এবার ডিকশনারি খুলে খুঁজতে বসতে হবে যে ওর বলা শব্দগুলোর মানে কি। এই রুম থেকে চলে যেতেই আমি কোনো মতে কুড়িয়ে কুড়িয়ে সিঁড়ির কাছে দাঁড়ালাম। তে নেমে যাচ্ছে, আমি এক মনে চেয়ে আছি। তারপর বিছানায় এসে বসে পড়লাম। একদম তার মনের মতো হয়ে উঠবো আমি। খুব মন দিয়ে পড়াশোনা করব। সত্যিই তে মেয়েটা খুব ভালো। ও অনেক ভালো ছেলে পাওয়ার যোগ্যতা রাখে। সুতরাং সেই যোগ্যতাটা আমার তৈরি করতে হবে। টেবিলে রাখা বইয়ের স্তূপগুলোর দিকে তাকালাম একবার। কাল থেকে শুরু হবে আমার দক্ষ যজ্ঞ। তারপর তারপর এক সপ্তাহ স্কুল কামাই করেছি, টিউশনটাও যাইনি, ঘরে বসে শুধু এক নাগাড়ে পড়ে গেছি। আজ এক সপ্তাহ পর টিউশন যাচ্ছি। ইতিমধ্যে আমার ভয়েস চেঞ্জটা বেশ আয়ত্তে এসে গেছে। আবার আজ এক সপ্তাহ পর থেকে দেখতে পাবো। মনের মধ্যে কেমন একটা প্রেম প্রেম ভাব যাচ্ছে। যাওয়ার পথে কাশফুল দেখতে পেলাম। মনে পড়ে গেল দুর্গাপূজা তো চলে এলো। স্যারের টিউশনে পৌঁছে দেখি মর্কটগুলো নির্দিষ্ট বেঞ্চ ঘিরে বসে আছে। আমাকে দেখে কমরেড কমরেড করে এগিয়ে এসে রীতিমতো অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে গেল। আজ আর মনটা জানলার বাইরে যাচ্ছে না। আজ কেবল স্যারের বোর্ডে লেখা হিজিবিজি সংখ্যাগুলো মন দিয়ে দেখছি। অঙ্কগুলোর মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, তবু চেষ্টা চালিয়ে গেলাম। টিউশন শেষ হতেই বেরিয়ে আসতে দেখা হলো তের সাথে। আজকেও ভীষণ সুন্দর লাগছে দেখে। তের চোখগুলো শুধু আমায় টানছে। তেকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেলাম। তে হয়তো আশা করছিল আমি ওকে কিছু বলবো। তে অবাক হয়ে তাকিয়ে রইল। অবশ্য মর্কটগুলো কম অবাক হয়নি। ওদের সাথে টুকটাক কথা বলে বাড়ি চলে এলাম। যেহেতু বাড়ি নেই দুদিন হলো, জেঠিমাকে রাজি করিয়ে আজও স্কুলে গেলাম না। ঘরে বসে ন্যারেশন চেঞ্জটা ভালো করে শিখে নিলাম। এমন করে টানা 2 সপ্তাহ কামাই করলাম। না স্কুল না টিউশন, সারাক্ষণ শুধু বই নিয়ে কাটিয়ে দিয়েছি। আর যেগুলো বুঝতে পারিনি সেগুলো আমার এমএ পাস করা জেঠিমা বুঝিয়ে দিয়েছে। বেশ ভালো লাগছে এখন। পড়াশোনা যে এত সহজ সেটা তো আমি আগে বুঝিনি, না হলে এত ফাঁকিবাজি করতাম না। ইতিমধ্যে স্কুলে দুর্গাপূজার ছুটি পড়ে গেছে, সুতরাং মনের মধ্যে আরো আনন্দ হচ্ছে। এই ছুটির দিনে আরো অনেক বেশি পড়াশোনা করব। সেসব কথা থাক এখন। কাল সপ্তমী ছিল, বের হয়নি। আজ অষ্টমী, অবশ্যই বেরোবো। মর্কটগুলোর কাছ থেকে খবর নিয়েছি যে তে নাকি আজ আমাদের পাড়ার ঠাকুর দেখতে আসবে। আহা, কি সুন্দর দিন আজ। চট করে স্নানটা সেরে জেঠুর দেওয়া পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লাম। মাইকে ঘোষণা হচ্ছে একটু পরে অঞ্জলি শুরু। অন্যবারে দুর্গাপুজোর 10 দিন আগে থেকে, মানে প্যান্ডেলের বাঁশ বাঁধার সময় থেকে খোলা সময় পর্যন্ত রাত দিন আমি ওখানেই সময় পার করতাম। আর এবারে আমার সেদিকে কোনো খেয়াল নেই। এর জন্য যোগ্য হয়ে উঠতে গিয়ে প্যান্ডেলে ঢুকে বিজ্ঞ সুগমশাইয়ের সাথে দেখা দেখে মাথা খারাপ হয়ে গেল। কি বুঝে হাসি দিয়ে চলে গেল বুঝলাম না। মর্কটগুলোকে দেখতে পেলাম, কিন্তু তে কই? তে কি আসবে না? কিন্তু আজ ভোরবেলা উঠে আমি ওর জন্য মুঠো ভরে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে এসেছি। ওগুলোর কি হবে? একটু পরে লাল হলুদে তাঁতের শাড়ি সামলাতে সামলাতে মণ্ডপে ঢুকলো তে।
ওর হাতেও আজ লাল কাচের চুড়ি। যা বাবা, তেও কি সুগার প্রেমে পড়লো নাকি? কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কি সুগাকে ভালো লাগে? কে সুগা? আমাদের ক্লাসের ফার্স্ট বয় সুগা। কোনো উত্তর না দিয়ে মুচকি এসে চলে গেল তে। মানে ব্যাপারটা কি? তার পেছনে গিয়ে আমিও দাঁড়িয়ে পড়লাম। আমার পেছনে এসে দাঁড়ালো মরকটগুলো। সবাই ঠাকুর দেখছে আর আমি দেখছি তেকে, যে মেয়ে প্রয়োজনে ৫-৭টা ছেলেকে মেরে একাই কুপকাত করে, সে মেয়েকে তো দুর্গা বলা যেতেই পারে, আমার দুর্গা। কিন্তু এখন সেসব কথা থাক, এখন আমাকে তের হাতের ওই লাল ছুরির রহস্য জানতে হবে। প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে দেখি তে ওদের বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে। আমি একটা সাইকেল নিয়ে তের পেছনে গেলাম। তা দুর্গা ঠাকুরের কি লিফট লাগবে? কে দুর্গা? কেন, এই তো আমার সামনে দাঁড়িয়ে দুর্গা ঠাকুর। আর কিছু না বলে হেসে পেছনে উঠে বসলো। না না করে করে আবার প্রশ্নটা করে ফেললাম, হঠাৎ লাল চুড়ি কেন? কেন, প্রবলেম কি? না কিছু না। আচ্ছা সুগাকে তোমার কেমন লাগে? ভালোই লাগে। ও আচ্ছা, আর কিছু বললাম না। মনটা খারাপ হয়ে গেল। একটু পরে তে বলে উঠলো, আজ কি ফ্রি আছো? কেন? তাহলে একসাথে একটু ঘুরতে বের হবো। ততক্ষণে ওদের বাড়ির সামনে এসে গেছি। পারবো না। ইচ্ছে হলে সুগার সাথে যাও না। সাইকেল থেকে নেমেতে সপাটে এক চট কষিয়ে দিয়ে বলল, ইডিয়েট। এবার আমি ভাবছি চড়ের কারণটা কি। ধুর, এত চিন্তার কি আছে? দারোগার মেয়ের সাথে প্রেম করতে গেলে এমন দুই একটা চড় তো খেতেই হয়। তারপর চলে গেলাম আমবাগানে। আমার মুখ থেকে ইউনো বলে উঠল, কি হয়েছে কমরেড? যদিও খুব একটা বলার ইচ্ছা ছিল না, তবু সবিস্তারে বর্ণনা করলাম তে সব কর্মকাণ্ড। তারপর আর কি মরকটগুলোর কথা শুনে বসলাম। তে সুগাকে নয়, আমাকে নিয়ে ঘুরতে যেতে চাইছে। বিকেলবেলা আবার নতুন ভাবে সেজে বেরিয়ে পড়লাম। সাথে আছে মরকটগুলো। আমাদের গন্তব্য তের বাড়ি। তারপর তেকে নিয়ে পাশের গ্রামে যাব। তের বাড়ির সামনে গিয়ে বাঁধলো আরেক ঝামেলা। ওদের পালকুরগুলো আজ আবার তেড়ে এসেছে। সাইকেল ফেলে রেখে সোজা সিঁড়ি বেয়ে তেদের বাড়ি উঠে গেলাম। কলিং বেলটা বাজাতে তে এসে দরজা খুললো। ভাগ্যিস খুলেছে। ওর মা খুলে কি নাকি বলতাম। অনেক বলে কয়ে থেকে রাজি করানো গেছে। একটা সুন্দর চুড়িদার পরে এসে রেডি হয়ে আমার সাইকেলের পিছনে এসে বসে পড়লো। মরকটগুলো ওদের সাইকেল নিয়ে পেছনে আছে। তেকে ওরা একটু এড়িয়ে যাচ্ছে। সেদিন মার খাওয়ার পর থেকে, আরে বাবা এত ভয় পাওয়ার কি আছে? আমায় দেখি তো কিছু শিখ। কতবার যে ওর হাতে চড় খেয়েছি তার ঠিক নেই, তবু প্রেমের আশা ছাড়িনি। একে বলে বুকের পাটা। যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। কি হলো? একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এক দৌড়ে মাটি নেমে পড়লাম। একটু দূরে কাশফুলের রাজ্য। কিছু ফুল নিয়ে তের সামনে গেলাম, দেখি তের মন ভালো হয় কিনা। তের সামনে বাড়িয়ে দিতে মুচকে এসে ফুলগুলো নিয়ে নিল। কিন্তু সমস্যা আরেকটা, সারা রাস্তাতে আমার দিকে চেয়েও দেখলো না। ফুলগুলো নিয়ে পা দুলিয়ে দুলিয়ে গুনগুন করে গান গাইতে থাকলো। পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। অনেকগুলো ঠাকুর দেখলাম। বলা ভালো, তার থেকে বেশি আমি তেকে দেখেছি। কিন্তু যার জন্য এত কিছু, সে আমায় পাত্তাই দিচ্ছে না। এখন দেখি মরকটগুলোর সাথে বেশ হই হুল্লোড় করছে। আমি যেন এখন এখানে অযাচিত। যাক, এই বাহানায় তো তের মুখে হাসি ফুটলো। তারপর গেলাম মেলায়। তারপর আর কি গোটা মেলা ঘুরে একটা কাঠের কানের দুল আর হাত কিনে দিলাম। প্রথমে ভেবেছিলাম ও নেবে না, কিন্তু না, তে কিছু আর বললো না। তারপর সবাই মিলে খেলাম ঘুগনি আর ফুচকা। তারপর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তাতে করে তে খুশি হয়নি, তাই বাধ্য হয়ে আবার ওনাকে আইসক্রিম আর কেক কিনে দিতে হয়েছে। আপাতত ম্যাডাম সাইকেলের পিছনে বসে ওগুলো খাচ্ছে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, কারণ সন্ধ্যার থেকে বেশি সময় হয়ে যাচ্ছে। আমাদের নিয়ে তো চিন্তা নেই, কিন্তু তের জন্য চিন্তা হচ্ছে। তের বাড়ির সামনে যখন আসলাম তখন প্রায় 8টা বাজতে যায়। তে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর ওর ওড়নার প্রান্ত দিয়ে আমার কপালটা মুছে দিয়ে দৌড় দিল। আমি অবাক হয়ে তের দিকে কিছুক্ষণ
কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মরকটগুলোকে নিয়ে পা টিপে টিপে বাড়ি ঢুকলাম, তবুও জিমিনের হাত থেকে নিস্তার পেলাম না। কোমরে দু হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি পকেটে হাত দিলাম। সারি সর্বনাশ, আজ পকেটে একটাও চকলেট নেই। হঠাৎই মাথায় একটা বুদ্ধি এলো, সাথে সাথে বলে উঠলাম, কি দেখছিস এমন করে? রাস্তা ছাড় বলছি, না হলে সুগার পিছনে বোম ছুড়ে দেব। ওষুধ কাজে লাগলো। উপরন্ত জিমিন একটা চকলেট আমার হাতে গুজে দিয়ে বলে উঠলো, এটা আমার চকলেট, টিফিনের টাকা বাঁচিয়ে কিনেছি, এটা রাখ প্লিজ। সুগার পেছনে তবুও বোম ছুড়ে দিস না। সবাই মিলে আমার রুমে চলে এলাম। মরকটগুলোকে আজ আমার বাড়ি থাকতে বলেছি, সারা রাত ধরে মজা করা হবে বেশ। রাতে খাওয়ার পর থেকে শুরু হলো ভূতের গল্পের বই পড়া আর ঘন ঘন বাথরুম ছোটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, মানে পুরো 10টা বাজছে। ধুর, অনেকটা দেরি হয়ে গেল। দেখতে দেখতে আজ নবমী এসে গেছে। টিফিন সেরে স্নান সেরে মণ্ডপে গিয়ে ঘুরে এলাম। সাইকেল নিয়ে রওনা হলাম তের বাড়ির উদ্দেশ্যে। কালকে ওকে কিছু বলেছে নাকি সেটা তো জানতে হবে। যদি কিছু না বলে তবে আজকেও বেরোনো যাবে। তের বাড়ির সামনে এসে ঘন্টাখানেক দাঁড়িয়ে আছি, কিন্তু তের কোনো পাত্তাই নেই। ধুর, বার তিনেক চিৎকার করে গাইলাম, রঞ্জনা, আমি আর আসবো না তোমার পাড়ায়। আমার এই গানের পরে তে তো এলোই না, বটে উল্টে ওদের পাড়ার কুকুরগুলো দৌড় করালো। উফ ভগবান, কি মেয়ের পাল্লায় পড়েছি আমি। যেমন গুন্ডি মেয়ে তেমন দারোগা বাবা, আর তেমন ওদের পাড়ার পাহারাদার কুকুর। বেটারা কেউ জামাই আদর করতে শেখেনি।